ভাড়া করা গুন্ডা দিয়ে আয়ুষকে খুন করিয়ে এবার আয়ুষের মৃত্যু নিশ্চিত হওয়া মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে আয়ুষের মারা গেছে এই খবর দিয়ে এবার নিজের এর উদ্দেশ্য হাসিল করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে অনুশ্রী এবং ঈশানকে যদি একবার এই হসপিটাল থেকে কিছুক্ষণের জন্য সরিয়ে দিতে পারি, তাহলে সেই সুযোগে আমার ভাড়া করা গুন্ডাকে এনে ওয়ার্ড বয়ের ছদ্মবেশ ধারণ করে ওকে আয়ুষের কেবিনে ঢুকিয়ে আয়ুষকে শেষ করে দিতে পারলে আমার আর খেলা শেষ হয়ে যাবে, এবং এতে করে আমি যা কিছু হাসিল করার জন্য এত দিন ধরে অপেক্ষা করে রয়েছি সেই সবটা আমি হাসিল করতে পারবো। আমার আর কোনো মতে আর অপেক্ষা করা যাবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশানের কাছে গিয়ে দেবলীনা যখন বলতে থাকে যে আচ্ছা ঈশান, তুমি নিজের কথা নাই ভাবতে পারো, কিন্তু সেই সকাল থেকে মেয়েটা কোনো কিছু মুখে না তুলে রীতিমতো তোমার পেছনে ছোটাছুটি করছে। সেই সাইড ভিজিট থেকে শুরু করে এখনো পর্যন্ত মেয়েটা ঠাই দাঁড়িয়ে আছে। এই সমস্ত কিছু করে তুমি নিজেকে তো কষ্ট দিচ্ছ, তোমারটা না হয় বুঝলাম যে তুমি তোমার ভাইদের জন্য টেন্স, তাই কিছু মুখে তুলতে যাচ্ছ না, কিন্তু তার সত্ত্বেও তুমি আবার অনুশ্রীর কথা তো ভাববে বলো। তো অ্যাটলিস্ট ওর কথা ভেবে হলো তুমি ওকে কোনো কিছু খাবার একটু খাইয়ে আনার চেষ্টা করো বাইরে থেকে, তাহলে অন্তত ও এখানে থাকার অন্তত একটু জোর পাবে। কারণ এখানে না খেয়ে দিয়ে বসে থাকলে এরকম করে যদি অনুশ্রীর শরীর খারাপ করে দেয়, তখন তুমি কি অনুশ্রীর পরিবারকে জবাব দেবে বলো? তো অনুশ্রী এখানে এমপ্লয়ি হিসেবে আছে ঠিক আছে, কিন্তু ওদেরকে সুস্থ সবল রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের ভুলে যাও না ঈশান। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে সত্যি তো অনুশ্রী, তুমি কিছু খেয়ে নাও যাও, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে না ঈশান স্যার, আয়ুষ স্যারের এরকম অবস্থা, আপনি কী করি বা বলেন আমাকে যে আমি কিছু খাবার আমার মুখে তুলবো বলুন তো? আমি যেমন আছি সেরকমই থাকি, আপনি আমাকে নিয়ে একদম টেনশন করেন না। আর সকাল থেকে তো আপনিও কিছুটা মুখে তুলেননি, তাহলে আপনি তো ঠিকই আছেন তাই না? তাহলে আমি কেন অসুস্থ হয়ে পড়বো বলুন তো? থ্যাংক ইউ দেবলীনা ম্যাডাম যে আপনি আমার জন্য এতটা ভেবেছেন, কিন্তু আমার এইসবের কিছু কোনো প্রয়োজন নেই। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন বলতে থাকে যে দেখেছো তো ঈশান, মেয়েটা মুখ ফুটে বলবে না, কিন্তু তার সত্ত্বেও ভেতরে ভেতরে তো নিশ্চয়ই কষ্ট হচ্ছে তাই না? তাহলে তুমি এই সমস্ত কষ্ট দেখা সত্ত্বেও তুমি চুপ করে থাকবে? ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে না দেবলীনা, তুমি ঠিক কথা বলেছো, কিন্তু তুমি সবসময় খারাপ বললো, একবার অন্তত অনুশ্রীর কথা ভেবেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন অনুশ্রীকে সঙ্গে করে নিয়ে বলতে থাকে যে চলো আর একবারও তুমি জেদ করবে না, তোমাকে কোনো কিছু খাইয়ে আনি আমি, চলো। ঠিক সেই মুহূর্তে যখন সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য যখন কিনা ওয়ার্ড বয়ের ছদ্মবেশে সেই খুনি গুন্ডাটাকে দেবলীনা যখন ডেকে আনে, এবং দেবলীনা যখন বলতে থাকে যে মনে আছে তো কাজটা কীভাবে করতে হবে, তাই আর কোনো রকম কোনো সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না, এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগিয়ে যত শীঘ্রই সম্ভব কাজটা করে ফেলো, এবং এমনভাবে আয়ুষকে মারবে যাতে করে কিনা ওর আর ফিরে আসার কোনো রকম কোনো চান্স না থাকে। ঠিক সেই মুহূর্তে সেই ওয়ার্ড বয় যখন বলতে থাকে যে ম্যাডাম আপনি একদম টেনশন করবেন, এই সমস্ত কাজ আমরা অনেক আগেও করেছি, তাই এই সমস্ত কিছু নিয়ে ধরা পড়ে যাওয়ার তো কোনো রকম কোনো চান্সই নেই। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে দেখো কনফিডেন্ট ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট হওয়া কোনো মতেই এই দেবলীনা পছন্দ করে না। ঠিক আছে, যাও গিয়ে এবার নিজের কাজটা করো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই গুণটা আয়ুষের কেবিনে ঢুকে পড়ে, এবং ঢুকে পড়া মাত্র যখন কিনা আয়ুষকে মারতে নেয়, ঠিক সেই সময় সেই গুণটার গলা টিপে ধরে আয়ুষ। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।